আসসালামু আলাইকুম। এখন রাসায়নিক বন্ধনের সর্বশেষ একটা টপিক ফাজানের নীতি আর পোলারিটি নিয়ে আলোচনা করব। প্রথমেই পোলারিটি নিয়ে আলোচনা করব। সো পোলারিটিটা আসলে কি জিনিস সেটা দেখো। সমযোজী যৌগগুলা মাঝে মাঝে আয়নিক যৌগের মতো বৈশিষ্ট্য প্রদান করে। তুমি হয়তো বা দেখছো যে ইথানল ইথানল তোমার পানিতে কিন্তু দ্রবীভূত হয়, কিন্তু ইথানল কিন্তু সমযোজী, তারপরও তোমার এটা পানিতে দ্রবীভূত হয়। পানিতে কারা দ্রবণীয় হয়? যারা নর্মালি আয়নিক হয় তারাই কিন্তু পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। তাহলে এরকম যে ব্যতিক্রম কেন হইল, এটাই আর আমরা ব্যাখ্যা করার ট্রাই করি। অর্থাৎ সমযোজী যৌগ কেন আয়নিকের মতো বৈশিষ্ট্যটা প্রদান করতেছে, এটা আমরা ব্যাখ্যা করার ট্রাই করি। তো আয়নিক যৌগে কি হয়? একটা প্লাস প্রান্ত একটা মাইনাস প্রান্ত ক্রিয়েট হয় না? তেমনই এরকম কিছু কিছু যৌগে আংশিকভাবে প্লাস আংশিকভাবে ঋণাত্মক মানে পয়েন্ট ক্রিয়েট হয়। এই কারণে তোমার এরকম উল্টাপাল্টা বৈশিষ্ট্য দেখায় আর কি, মানে আয়নিকের মতো বৈশিষ্ট্য দেখায়। যেমন একটা উদাহরণ দেখাই, তোমার পানিকে কি বলা হয়? একটা পোলার দ্রাবক কেন বলা হয় সেটা দেখি। এটা হলো অক্সিজেন অণু। অক্সিজেনের অণু দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে। অক্সিজেনের অণুর তোমার পোলারিটি কত? 3.5। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। কেমনে মুখস্থ রাখে সেটা তোমার দেখাইছি আমি পর্যায়বৃত্ত ধর্ম ওই ক্লাসটাতে। অনেক ইজিলি মুখস্থ রাখা যায়। অক্সিজেনের হলো 3.5 তড়িৎ ঋণাত্মকতার মান। এটাকে সংক্ষেপে ইএন, ইলেকট্রোনেগেটিভিটি, এটা মানে লিখতেছি। এর মান হইল তড়িৎ ঋণাত্মকতার মান হইল 3.5, আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হইল 2.1। তাহলে দেখো, এই দুইজনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 1.4। সো এদের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, মানে কোনো সমযোজী যোগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7-এর মধ্যে থাকে, তাহলে তাদের আমরা বলি হইল পোলার সমযোজী। অর্থাৎ এরা আয়নিকের মতো আচরণ করবে। আই হোপ এইটা ক্লিয়ার হয়েছে যে 0.5 থেকে 1.7-এর মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, তাহলে তারা পোলার সমযোজী বা কিছুটা আয়নিক যৌগের মতো বৈশিষ্ট্য প্রদান করবে। আরও কিছু উদাহরণ আছে, দেখো। এইচসিএল এইচসিএল এ হাইড্রোজেনের হইল 2.1, ক্লোরিনের হইল 3। তাহলে এদের পার্থক্য কত? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হইল 0.9। যেহেতু এদের 0.9, তাহলে কি এরা পোলার সমযোজী। আই হোপ এতটুকু তোমার টোটালি ক্লিয়ার হয়েছে। এখন দেখো, এখানে আমি কয়েকটা যৌগ মানে জিনিস লিখে রাখছি, দেখো। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 হয়, তাহলে তাকে আমরা বলি বিশুদ্ধ সমযোজী। মানে হাইড্রোজেন গ্যাস, ফ্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস, এদের মধ্যে কি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তোমার শূন্য না? কারণ যেহেতু দুইজনেরই তড়িৎ ঋণাত্মকতা সেম, তাহলে পার্থক্যটাও কিন্তু তোমার শূন্য হবে। পার্থক্যটাও তাহলে শূন্য হবে। আই হোপ এটা ক্লিয়ার কারা বিশুদ্ধ সমযোজী। যারা এরকম H2, ফ্লোরিন, ক্লোরিন গ্যাস, এরা হইল বিশুদ্ধ সমযোজী, মানে নিজের সাথে বন্ড ক্রিয়েট করছে আর কি। তারপরে দেখো কারা অপোলার সমযোজী। অপোলার সমযোজী মানে তারা কিন্তু আয়নিক বৈশিষ্ট্য প্রদান করবে না, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার হালকা পার্থক্য থাকে। তড়িৎ ঋণাত্মকতার হালকা পার্থক্য থাকে। এই যৌগগুলা কি কি দেখো। মিথেন। মিথেনে কি হয় দেখো, তোমার কার্বনের কার্বনের কত? কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5। হাইড্রোজেনের হইল 2.1। তাহলে এখানে পার্থক্য কত? 0.4। সব বন্ডে 0.4 করে পার্থক্য আছে। তার মানে কি এরা হইল অপোলার সমযোজী। যাদের 0 থেকে 0.5-এর মাঝে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তারা হলো অপোলার। CH4 এটা একটা উদাহরণ হতে পারে। তারপরে তোমার C2H6 এটা একটা উদাহরণ হতে পারে। তারপরে ইথাইন এটা একটা উদাহরণ হতে পারে। সো এরা হলো অপোলার সমযোজী। তারপরে পোলার সমযোজী কারা? এখনই দেখলাম, পানি একটা পোলার সমযোজী, HCl একটা পোলার সমযোজী, NH3 এটাও একটা পোলার সমযোজী। কারণ এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হইল নাইট্রোজেন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হইল হাইড্রোজেনের 2.1, নাইট্রোজেন হইল তোমার
3, তাহলে পার্থক্য 0.9। তাহলে এটাও একটা পোলার সমযোজী যৌগ। তারপরে আসে আয়নিক যৌগ। সো আয়নিক যৌগ কারা? যাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি, যেমন 1.7 এর থেকে বেশি। উদাহরণস্বরূপ HF। হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের হইল 2.1, ফ্লোরিনের 4। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলো 1.9। তাহলে HF একটা আয়নিক যৌগ। এরকম অনেক উদাহরণ আছে। NaCl একটা আয়নিক যৌগ, মানে অনেকগুলা। যদিও NaCl মানে পিওরলি NaCl একটা আয়নিক। সো এইগুলা হইল তোমার সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, অর্থাৎ পোলার সমযোজী। এইটা নিয়ে পোলার সমযোজী, এখান থেকে কিন্তু MCQ অনেক বেশি আসে। বলবে যে কোনটা পোলার যৌগ, বলবে যে কোনটা পোলার যৌগ, বা কোথায় ডাইপোল মোমেন্ট আছে। ডাইপোল মোমেন্ট আছে মানে ওই ধরে নিতে পারো মানে পোলার যৌগ আর কি, পোলারিটি আছে। সো এটা দেখাই ডাইপোল মোমেন্ট কাদের থাকে আর কি, ডাইপোল মোমেন্ট কাদের থাকে। যেমন একটা উদাহরণ নেই, CCl4, কার্বন টেট্রা ক্লোরাইড। কার্বন টেট্রা ক্লোরাইড, কার্বন টেট্রা ক্লোরাইড। দেখো এইখানে কার্বনকে ক্লোরিন সমানভাবে টেনে নিচ্ছে না, কার্বনকে ক্লোরিন চারদিক থেকে সমানভাবে টেনে নিচ্ছে। তাহলে এর ডাইপোল মোমেন্টটা হবে 0, ডাইপোল মোমেন্ট 0 হবে। আর একে তাহলে আমরা বলবো অপোলার অণু, অপোলার, অপোলার অণু, ডাইপোল মোমেন্ট 0। মানে তুমি ধরতে পারো, মানে এইভাবে তুমি সহজে বুঝতে মানে বুঝাইতেছি যে এই দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, 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 সবগুলা ফোর্স হইল সমান মানের। তাহলে নেট ফোর্স কত? নেট ফোর্স হইল 0, তাহলে ডাইপোল মোমেন্ট 0। যদি নেট ফোর্স নট ইকুয়াল টু 0 হয়, তাহলে বুঝবা যে ডাইপোল মোমেন্ট আছে। মানে এটা সহজভাবে আর কি বুঝাইলাম বোঝার জন্য। আরো উদাহরণ দেই তোমার, আরো উদাহরণ দেখো। CH4এও কিন্তু সেম ভাবে টানবে। CH4ও, CCl4, CH4, এগুলার কিন্তু ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট 0, ডাইপোল মোমেন্ট 0, মিউ দ্বারা প্রকাশ করা হয় আর কি, মিউ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে তোমার আরো কিছু যৌগ দেখি, আরো কিছু যৌগ দেখি, যেমন CHCl3, এই যৌগটা দেখি চল। কার্বনের এক প্রান্তে হাইড্রোজেন আছে, এক প্রান্তে ক্লোরিন আছে, আরেক প্রান্তে ক্লোরিন, আরেক প্রান্তে ক্লোরিন। এখন দেখো এই দুই প্রান্ত সেম ভাবে যদি ফোর্স অ্যাপ্লাই করে, কারণ দুইটা তো সেম মানে পরমাণু, সেম ভাবে অ্যাপ্লাই করবে। আর এই প্রান্তে সেম ভাবে কি অ্যাপ্লাই করবে? ক্লোরিন কিন্তু বেশি টেনে নিবে, ক্লোরিনটা তাকে বেশি টেনে নিবে, কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে এখানে কি ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0। আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? পোলার অণু। এটা মানে একটু হলেও পোলার, পোলার অণু, ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0। আরো উদাহরণ দেখে নেই, আরো কয়েকটা উদাহরণ দেখে নেই। যেমন CH2, Cl2, CH2, Cl2। এখানে কার্বনের সাথে তোমার হাইড্রোজেন দুইটা যুক্ত আছে, ক্লোরিন দুইটা যুক্ত আছে। তাহলে দেখো এই প্রান্ত একটু বেশি টানবে না, কারণ হাইড্রোজেন একটু কম টানবে। তাহলে এই প্রান্ত তোমার একটু বেশি টানবে। দেখো এই প্রান্ত একটু বেশি টানবে, এই প্রান্তেও একটু বেশি টানবে, কারণ হাইড্রোজেনটা কম টানে আর কি। এই যৌগে, এই যৌগের স্ট্রাকচার হলো এরকম, আর হাইড্রোজেনটা তোমার কম টানবে। তার কারণে নেট ফোর্স এই দিকে হবে না, আনুমানিক এই দিকে একটা নেট ফোর্স পাবে না, আনুমানিক এই দিকে একটা তোমার নেট ফোর্স পাবে। তাহলে এর ডাইপোল মোমেন্টটা কি হবে? নট ইকুয়াল টু 0। এর ডাইপোল মোমেন্টটা কিন্তু নট ইকুয়াল টু 0। এর ডাইপোল মোমেন্টটা কিন্তু ভালোই বেশি হবে, এই যৌগটার থেকেও কিন্তু বেশি হবে ডাইপোল মোমেন্ট, কারণ এখানে দুইটা ক্লোরিন পরমাণু টানতেছে, এই কারণে এর ডাইপোল মোমেন্টটা বেশি হবে কিন্তু। আই হোপ এই উদাহরণটাও বুঝছো যে আসলে মেইনলি এখানে তড়িৎ ঋণাত্মকতার মানে খেলা, কে কাকে বেশি টানতেছে সেটা আর কি, কে কাকে যত বেশি টানতে পারতেছে সেই জিনিসটা।
তারপরে দেখো পোলার যৌগের আসলে অনেক সুবিধা আছে, যেমন পানিতে দ্রবীভূত হতে পারে। যেমন তোমার দেখো C2H5OH ইথানল। আমরা জানি ইথানল কি পানিতে দ্রবীভূত, পানিতে দ্রবীভূত। কারণ কি এখানে যে OH গ্রুপ আছে, এই OH গ্রুপে তোমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ক্রিয়েট হয়, যার ফলে এটা পানিতে দ্রবীভূত হয়। এই কারণে সমযোজী হওয়ার পরও এটা পানিতে দ্রবীভূত বা দ্রবণীয়। আই হোপ এই জিনিসগুলো ক্লিয়ার। এখান থেকে MCQ কিন্তু অনেক বেশি আসে। তারপর আসো ফাজানের নীতি। ফাজানের নীতি অনেক বেশি ইম্পর্টেন্ট। ফাজানের নীতি উল্টা, এর আগে যেটা ডিসকাশন করলাম তার উল্টা। এর আগে আমরা কি দেখছি, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। এবার দেখব ফাজানের নীতিতে আয়নিক যে যৌগ তার সমযোজী বৈশিষ্ট্য। এটাকে আমরা পোলার আয়ন বলি, এটাকে আমরা পোলার আয়ন বলি। আগেরটাকে বলছি পোলারিটি, এটা হইল পোলার আয়ন। আয়নিক যৌগটা হালকা সমযোজী যৌগের মতো আচরণ করে। এখন কারা এই আচরণ করে সেইটাই ফাজানের নীতি দ্বারা ব্যাখ্যা করা হয়, ফাজানের নীতি দ্বারা সেটা ব্যাখ্যা করা হয়। সো প্রথম শর্ত দেখো, ক্যাটায়নের আকার যত বেশি ছোট হবে সেগুলা তত বেশি সমযোজী হবে। মানে এই যে বৈশিষ্ট্য, তার সমযোজীর আর কি বৈশিষ্ট্যগুলো বুঝাইতেছে। ক্যাটায়নের আকার যত বেশি ছোট হবে তত বেশি তোমার সমযোজী হবে। তারপরে অ্যানায়নের আকার যত বড় হবে ওই যৌগটা তত বেশি সমযোজী হবে। তারপরে চার্জ ঘনত্ব, মানে তোমার চার্জ যার যত বেশি সেটা তত বেশি সমযোজী হবে। তারপরে আরেকটা জিনিস দেখো, যে ডি আর এফ অরবিটাল যদি থাকে তাহলে সেটা সমযোজী হবে, সমযোজীর মতো আচরণ করা শুরু করবে। তোমার কয়েকটা উদাহরণ দেখাই। ক্যাটায়নের আকার যত ছোট মানে কি, মানে হইলো দেখো ক্যাটায়নের আকার লিথিয়াম প্লাস, তারপরে সোডিয়াম প্লাস, তারপরে পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস। সো এর মধ্যে কোনটা বেশি সমযোজী আচরণ করবে দেখো তো। লিথিয়াম প্লাস এই ক্যাটায়নটা সবচেয়ে বেশি সমযোজী আচরণ করবে না, এটা কিন্তু সমযোজী আচরণ করবে, কারণ এর আকার, ক্যাটায়নের আকার অনেক বেশি ছোট। তারপরে বলছে অ্যানায়নের আকার যত বেশি বড় হবে। তাহলে উদাহরণ দেই, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস। এখানে কে বেশি সমযোজী আচরণ করবে বলো তো? আয়োডিন মাইনাস, আয়োডিন মাইনাস বেশি সমযোজী আচরণ করবে। তারপরে বলছে চার্জ ঘনত্ব। এখানে দেখো কয়েকটা চার্জ লিখলাম আমি, কয়েকটা চার্জ লিখলাম। এই এদের মধ্যে বলো তো কে বেশি সমযোজী আচরণ করবে? যার চার্জ ঘনত্ব বা চার্জ বেশি, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। তারপরে লাস্টে বলছে ডি অথবা এফ অরবিটাল যদি উপস্থিত থাকে। আমি দুইটা উদাহরণ দিই, সোডিয়াম প্লাস, আর্জেন্টাম প্লাস। সো এখানে কার ডি অরবিটাল আছে? সোডিয়ামের আছে? নাই। আর্জেন্টামের কিন্তু ডি অরবিটাল উপস্থিত। তাহলে এটা কি বেশি সমযোজীর মতো আচরণ করবে, এটা বেশি সমযোজীর মতো আচরণ করবে। আই হোপ তোমার ক্লিয়ার যে এই নীতিগুলা, এই যে শর্ত, এই শর্তগুলা কি বুঝাচ্ছে? এই শর্তগুলো বুঝাচ্ছে যে সমযোজী বৈশিষ্ট্যগুলা, এই শর্ত দ্বারা সমযোজী বৈশিষ্ট্য বোঝাচ্ছে। এই শর্ত যদি কারো ক্ষেত্রে খাটে তাইলে সেটা আয়নিক হওয়ার পরও কিছুটা সমযোজীর মতো আচরণ করবে। তাহলে আমি যদি এখানে কয়েকটা অপশন, মানে তোমার কয়েকটা উদাহরণ দিছি, এই উদাহরণে দেখো তুমি বের করবা কোথায় তোমার পোলার আয়ন বেশি হচ্ছে। পোলার আয়ন বেশি হওয়া মানে হইল সেটা সমযোজী হওয়া। এটা পোলার আয়ন, পোলার আয়ন মানে সেটা সমযোজী হচ্ছে। এইখানে দেখো কার পোলার আয়ন বেশি, কার পোলার আয়ন বেশি বলো তো? এইখানে তোমার অ্যানায়নগুলা কিন্তু সেম, সবগুলার অ্যানায়ন কি ক্লোরিন, কিন্তু লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস। তাহলে পোলার আয়ন কোথায় বেশি হচ্ছে বলো তো? লিথিয়াম ক্লোরাইডে পোলার আয়ন বেশি হচ্ছে, কারণ তার ক্যাটায়নের আকার ছোট। এই সবগুলোর মধ্যে লিথিয়াম প্লাসের ক্যাটায়নের আকার সবচাইতে ছোট। তাহলে এই ক্রমটা কি হবে? লিথিয়াম প্লাস গ্রেটার দেন সোডিয়াম ক্লোরাইড, গ্রেটার দেন পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড। এটা তাহলে কিসের ক্রম? পোলার আয়ন বা সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। তারপরে দেখো আর্জেন্টাম ফ্লোরাইড, আর্জেন্টাম ক্লোরাইড, আর্জেন্টাম ব্রোমাইড, আর্জেন্টাম আয়োডাইড। এখানে দেখো ক্যাটায়ন সেম কিন্তু তোমার
অ্যানায়ন কিন্তু ডিফারেন্ট, অ্যানায়ন তোমার ডিফারেন্ট। এখন যেহেতু অ্যানায়নটা যেহেতু ডিফারেন্ট, আর অ্যানায়নের যার আকারটা বড় হবে, যার অ্যানায়নের আকার বড় হবে সেটা সবচেয়ে বেশি সমযোজী, বা তার মধ্যে পোলারায়ন সবচেয়ে বেশি হবে। অর্থাৎ অর্থাৎ এর পোলারায়ন সবচেয়ে বেশি, আর এই ফ্লোরিনের আকার কিন্তু অনেক ছোট, তাহলে এর পোলারায়ন কম। তাহলে ক্রোমটা এরকম হবে, কারণ আয়োডিনের আকার বেশি, তাই পোলারায়ন বেশি। তারপর অপশানে দেখো এখানে কি আছে, সোডিয়াম প্লাস আছে, ম্যাগনেসিয়াম প্লাস প্লাস 2টা চার্জ, অ্যালুমিনিয়ামের 3টা চার্জ, সিলিকনের 4টা চার্জ। তাহলে কোনটা বেশি সমযোজী হবে বলো তো, বা কার পোলারায়নটা বেশি হবে? সিলিকনের পোলারায়নটা বেশি হবে। তাহলে এইবারও ক্রোমটা এরকম, সিলিকন এর পোলারায়নটা সবচেয়ে বেশি। লাস্ট একটা উদাহরণ দেখো, আর্জেন্টাম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড। আর্জেন্টামের তোমার DF অরবিটাল উপস্থিত, তাহলে আর্জেন্টাম ক্লোরাইডের তোমার সমযোজী বৈশিষ্ট্য বা পোলারায়নটা বেশি, পোলারায়নটা বেশি। এর ব্যাখ্যা হইল ক্যাটায়ন ছোট, ক্যাটায়ন দিয়ে ব্যাখ্যা, এটার ব্যাখ্যা হইল অ্যানায়নের ব্যাখ্যা, এটার ব্যাখ্যা হইল চার্জ ঘনত্ব, লাস্টলি DF অরবিটালের উপস্থিতি। আই হোপ এই ব্যাখ্যাগুলো তোমার মাথায় ঢুকছে। মাথায় যদি ঢুকে থাকে তাহলে পরের জিনিসটা মুখস্থ রাখো। এই জিনিসটা তোমার মুখস্থ রাখতে হবে। এই জিনিসটা মুখস্থ রাখলে তোমার মেজরিটি যেগুলো MCQ আছে ইজিলি পেরে যাবা। তো দেখো, পোলারায়ন তোমার যত বেশি হয় সেটা তত বেশি সমযোজী, আর সমযোজী যৌগগুলা কালারফুল হয়। সমযোজী যৌগগুলা কালারফুল হয়, অর্থাৎ বর্ণের তীব্রতা বেশি হয়। তারপরে যাদের পোলারায়ন বেশি হয় তারা কিন্তু একটু অম্লধর্মী হয়, যেমন তোমার H3PO4, HClO4, এরা কি H2SO4, এরা কি অ্যাসিড না? এরা কিন্তু সমযোজী, আবার এরা কিন্তু অ্যাসিড। অর্থাৎ তোমার যদি সমযোজী বৈশিষ্ট্য যত বাড়বে, পোলারায়ন যত বাড়বে, তার অম্লত্ব তত বেশি বাড়বে। এইভাবে মুখস্থ রাখো আর কি। এই 3টা পয়েন্ট যদি মুখস্থ রাখো, বাকি সব পয়েন্ট কি হবে? ব্যস্তানুপাতিক। যেমন পোলারায়ন যদি তোমার বাড়ে, তোমার আয়নিক বৈশিষ্ট্য কিন্তু কমে। আয়নিক বৈশিষ্ট্য কমলে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমবে, কারণ আয়নিক যৌগর কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। যদি সেটা আয়নিক কমে যায় তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। আয়নিক যৌগ কি করে? তড়িৎ পরিবহন করে। তাহলে পোলারায়ন যদি বাড়ে, তড়িৎ পরিবাহিতাও কমে যাবে। তারপর আয়নিক যৌগগুলা কিন্তু স্থায়ী হয়, এটা অনেক বেশি স্টেবল হয়, তাহলে স্থায়িত্বটা তোমার কমে যাবে। তারপরে বিয়োজন তাপ, এই জিনিসটা মুখস্থ রাখো, যে পোলারায়ন যদি বাড়ে তার বিয়োজন তাপ কমে যায়। পোলারায়ন বাড়লে বিয়োজন তাপ কমে যায়, ক্ষারকত্ব তোমার কমে যায়। যেহেতু অম্লত্ব বেড়ে গেছে, পোলারায়ন যদি বাড়ে তাহলে অম্লত্ব বাড়ে, আর অম্লত্ব বাড়লে কি হয়? ক্ষারকত্ব কমে যায় অটোমেটিক্যালি। তারপরে দ্রাব্যতা, এই দ্রাব্যতার জিনিস একটু কন্ট্রোভার্সিয়াল, সো এই দ্রাব্যতা নিয়ে আমরা এখন কথা বলবো না। সো এই জিনিসগুলো মনে রাখো, যদি পোলারায়ন বাড়ে, সমযোজী বৈশিষ্ট্য বাড়ে, বর্ণের তীব্রতা বাড়ে, অম্লত্ব বাড়ে, জাস্ট এই 3টা মুখস্থ রাখলে দুনিয়ার সব কিছু ব্যস্তানুপাতিক, এইভাবে মুখস্থ রাখবা, তাহলে ইজি হবে। যে পোলারায়ন বাড়লে সমযোজী বাড়ে, এটা তো আমরা নর্মালি মুখস্থ রাখতে পারতেছি। আর সমযোজী যৌগ কি হয়? কালারফুল, তাহলে এটাও মুখস্থ রাখতে পারতেছি যে বর্ণের তীব্রতা। আর লাস্টলি সমযোজী যৌগগুলো কি হয়? অ্যাসিড হয়, তাহলে অম্লত্ব বাড়ে। এইভাবে এই পয়েন্টটা মুখস্থ রাখো, তাহলে সব কিছু পারবা, সব কিছু তাহলে পারবা। তাহলে উপরের উদাহরণগুলাই আবার টেনে আনি, আমি যদি বলতাম যে এদের মধ্যে সমযোজীর ক্রম, তাহলে এটা হতো। যদি বলতাম আয়নিকের ক্রম কোনটা, তাহলে কিন্তু উল্টা হয়ে যাইতো। আয়নিক কোনটা বেশি আয়নিক, তাহলে কিন্তু এই ক্রমগুলা উল্টা হয়ে যাইতো। যদি বলতাম কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হইতো, তাহলে এগুলা কিন্তু উল্টা হয়ে যাচ্ছ। তাহলে আই হোপ তুমি পারবা। এরকম যদি বলে যে এদের মধ্যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, যদি বলে এর মধ্যে কার স্থায়িত্ব বেশি, এর মধ্যে কার বিয়োজন তাপ বেশি, এরকম কোশ্চেন যদি তোমার আসে, আই হোপ তুমি ইজিলি পারবা। কারণ তুমি পোলারায়নটা যদি বের করতে পারো, তাহলে অটোমেটিক্যালি এই যে বৈশিষ্ট্যগুলা তার ক্রম তুমি বের করতে পারবা। যেটা সমানুপাতিক তাহলে ওই রকমই রেখে দিবা, ব্যস্তানুপাতিক হইলে ক্রমটা জাস্ট উল্টাই দিবা। ইজি জিনিস, ইজি জিনিস।
তারপরে দেখো আমরা বর্ণের তীব্রতা নিয়ে আলোচনা করছি। বর্ণের তীব্রতা সমানুপাতিক পোলার আয়ন, যার পোলার আয়ন বেশি তার বর্ণের তীব্রতা বেশি। তাহলে উদাহরণ 1, এখানে কি বলছে? আর্জেন্টাম ফ্লোরাইড, আর্জেন্টাম ক্লোরাইড, আর্জেন্টাম ব্রোমাইড, আর্জেন্টাম আয়োডাইড। এইখানে প্রথমে আমরা কি করব? পোলার আয়নের ক্রোমোটা বের করব। দেখো তো ক্যাটায়ন সবার সেম, তাহলে অ্যানায়ন কিন্তু ডিফারেন্ট। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, পোলার আয়ন কার বেশি হবে? যার আনায়নটা বড় হবে। তাহলে এইটার তোমার পোলার আয়ন সবচেয়ে বেশি। তাহলে ক্রোমটা কি হবে? এইরকম একটা ক্রোম হবে না? এইরকম একটা ক্রোম হবে। তাহলে দেখো কোন যৌগটা বেশি কালারফুল হবে বলো তো? এটা সবচেয়ে বেশি কালারফুল হবে না? এটার কালার হইল, মুখস্থ রাখতে পারো, এটা হলো গাঢ় হলুদ। এটা গাঢ় হলুদ। তাহলে আর্জেন্টাম ব্রোমাইড, এটা হালকা হলুদ হবে না? কারণ কালারটা কমতেছে, এটা হালকা হলুদ। আর এই দুইটা যৌগ বর্ণহীন। আই হোপ এই জিনিসটা তোমার ক্লিয়ার। কালারের ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। যেটা বেশি সমযোজী সেটা কালারফুল, যার বেশি পোলারায়ন সেটা কালারফুল, যার পোলারায়ন কম, যেমন এদের পোলারায়ন কম, সবচেয়ে কম, তাহলে এরা কালারফুল হবে না। ইজি জিনিস। তারপরে দেখো এই উদাহরণটা দেখো, এই উদাহরণে কি বলছে? মার্কারি আর ক্লোরিন। তাহলে এইখানে কার পোলারায়ন বেশি? এই যৌগের পোলারায়ন বেশি না? তাহলে এটা বেশি কালারফুল হবে না? এটা বেশি কালারফুল, এটা বেশি কালারফুল। বর্ণ কেমন কি কালার দিতেছে সেটা মুখস্থ না রাখলেও হবে। তারপরে উদাহরণ দেখো, প্লাম্বাম ক্লোরাইড, প্লাম্বাম আয়োডাইড। এখানে আয়োডাইড গুলার কি হইতেছে? অ্যানায়ন বড়, তাহলে এটা বেশি কালারফুল। কালারের ক্রম বললে এরকম, কালারের ক্রম বললে এটা। আই হোপ বর্ণের তীব্রতাটা ক্লিয়ার হয়েছে। যেটা বেশি পোলারায়ন, যার পোলারায়ন বেশি তার বর্ণের তীব্রতা বেশি। তারপরে দেখো অক্সাইডের প্রকৃতি। কি বলছি? পোলারায়ন যদি বাড়ে, পোলারায়ন তোমার যদি বাড়ে, সেই অক্সাইডটা অম্লীয় হবে। পোলারায়ন বাড়লে অক্সাইডটা অম্লীয় হবে আর কম ক্ষারীয় হবে। অর্থাৎ তুমি যদি ক্ষারের যদি এই যে তীব্রতা তুমি বের করতে চাও, তাহলে বের করবা পোলার আয়নের উল্টা। যদি অম্লের তীব্রতা বের করতে চাও, তাহলে পোলার আয়নের সমানুপাতিক। তো দেখো প্রথম উদাহরণ, এই তো ও এইচ আছে, মানে দেখেও কি মনে হচ্ছে? এরা হইল ক্ষার। যদি তোমার কোশ্চেনে যদি বলে ক্ষারের তীব্রতা বের করো, ক্ষারের তীব্রতার ক্রম, তাহলে কি করবা? দেখো প্রথমে পোলার আয়নটা বের করে নিবা। এখন দেখো ও এইচ ঋণাত্মক আয়ন অ্যানায়নটা তোমার সবার সেম। তাহলে যার ক্যাটায়ন ছোট তার পোলার আয়ন বেশি হবে। অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, এর মধ্যে ক্যাটায়নের আকার কার ছোট? লিথিয়ামের। তাহলে পোলার আয়নের ক্রমটা কি হবে? এইরকম। ক্লিয়ার? আই হোপ এই জিনিসটা তোমার ক্লিয়ার হয়েছে। তাহলে যদি বলি ক্ষারের তীব্রতার ক্রম, তাহলে কি করবা? পোলার আয়নের উল্টাটা হবে না? কারণ ব্যস্তানুপাতিক। তাহলে কোশ্চেনে যদি এরকম আসে তাহলে কি লিখে দিবা? লিথিয়াম হাইড্রোক্সাইড ইজ লেস দেন সোডিয়াম হাইড্রোক্সাইড, লেস দেন পটাশিয়াম হাইড্রোক্সাইড, লেস দেন সিজিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো পোলারায়ন যত বাড়বে ক্ষারের তীব্রতা তত কমতে থাকবে। এই তো লিথিয়াম হাইড্রোক্সাইড, এর কিন্তু পোলারায়ন বাড়ছে, তার কারণে কিন্তু ক্ষারের তীব্রতা কমতে গেছে, এইভাবে কমতে গেছে। তারপর আরেকটা উদাহরণ দেখো, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। সো এইগুলা দেখে কি মনে হচ্ছে? এরা অম্ল না? যদি কোশ্চেনে তোমার আসে অম্লের তীব্রতা বের করে, অম্লের
তীব্রতার ক্রম বের করো। অম্লের তীব্রতার ক্রম বের করতে যদি বলে তাহলে কি করবা? প্রথমে পোলার আয়নটা বের করে নেই। কার পোলার আয়ন বেশি হবে বলো তো? এখানে তোমার ক্যাটায়ন সেম না, হাইড্রোজেন ক্যাটায়ন, তাহলে অ্যানায়ন দিয়ে আমাদের দেখতে হবে। অ্যানায়ন দিয়ে আমাদের দেখতে হবে। সো ফ্লোরিন, এখানে ফ্লোরিনটা দেখো, এই অ্যানায়নটা সবচেয়ে ছোট, আর আয়োডিন এই অ্যানায়নটা কি বড়। অ্যানায়ন যত বড় হবে তার পোলার আয়ন তত বেশি হবে, আয়নায়ন যত ছোট পোলার আয়ন তত কম। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইডের পোলার আয়ন সবচেয়ে কম, তারপরে HCl, HBr, HI। এই ক্রমটা আই হোপ বুঝতে পারছো। এখন কি করব? অম্লীয় অম্লের তীব্রতার ক্রমটা বের করব। অম্লের তীব্রতার ক্রম আর পোলার আয়নের ক্রম সেম হবে না, কারণ সমানুপাতিক। তাহলে এইটাই লিখে দিলেই হচ্ছে, HF লেস দেন HCl লেস দেন HBr লেস দেন HI। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার। আর এই জিনিসটা কিন্তু অনেক বেশি আছে, এই জিনিসটা MCQ এ অনেক বেশি আসে। সো এই জিনিসটা ক্লিয়ার করে নাও। কিভাবে বের করলাম? প্রথমে আমরা পোলার আয়ন বের করছি, তারপরে এই সম্পর্ক দেখছি, যদি সমানুপাতিক হয় তাহলে ক্রমটা ওই রকমই থাকবে। ব্যস্তানুপাতিক হইলে পোলার আয়নের উল্টা ক্রম দেখাবে, ব্যস্তানুপাতিক হইলে পোলার আয়নের উল্টা ক্রম হবে। জাস্ট ঠান্ডা মাথা রেখে পোলার আয়ন বের করবা, তারপরে যে বৈশিষ্ট্য চাইছে তার মধ্যে কেমন সম্পর্ক সেই অনুযায়ী আর কি চেঞ্জ করবা। তাহলে অক্সাইডের প্রকৃতি শেষ। এখন দেখি দ্রবের দ্রাব্যতা। দ্রাব্যতা এই টপিকটা অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল, মানে এক এক জায়গায় এক এক রকম ব্যাখ্যা পাবা। এই কারণে বেশি মাথা ঘামানোর দরকার নেই এই টপিক নিয়ে। যতটুকু বোঝা যায় ততটুকুই বোঝো। এক এক জায়গায় এক এক রকম ব্যাখ্যা, এক এক বইয়ে এক এক রকম ব্যাখ্যা। কিছু ইউনিভার্সিটির কোশ্চেনে মানে এরকম অনেক বেশি কন্ট্রোভার্সি আছে আর কি। কারণও আছে, কারণ তোমার টেম্পারেচারের চেঞ্জে দ্রাব্যতা অনেক চেঞ্জ হয়। সো টেম্পারেচার, কোন টেম্পারেচারে কেমন দ্রাব্যতা সেটাও বলে দেওয়া হয় না। সো এগুলো আর কি ঝামেলা থাকে, বাট এগুলো আর কি ঝামেলাটা নেগলেক্ট করে সহজভাবে বোঝার ট্রাই করি, সহজভাবে বোঝার ট্রাই করি। সাপোজ তোমার কাছে দুইটা আয়ন আছে, একটা কি হবে ক্যাটায়ন, একটা অ্যানায়ন। সাপোজ দুইটা আয়ন, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, তাহলে তার দ্রাব্যতা বেশি হবে। ধরো ক্যাটায়ন ছোট অ্যানায়ন বড়, তাহলে দ্রাব্যতা বেশি। আবার ধরো যে ক্যাটায়ন বড় অ্যানায়ন ছোট, তাহলে তার দ্রাব্যতা বেশি। মানে ছোট প্লাস বড়। এখন সেটা ক্যাটায়ন না অ্যানায়ন সেটা দেখার বিষয় না, ছোট প্লাস বড় হইলেই হয়েছে। ছোট প্লাস বড় হইলেই তার দ্রাব্যতা বেশি। অর্থাৎ তোমার আয়নের আয়নের আকারের যে পার্থক্য, আয়নের আকারের পার্থক্য যত বেশি হবে, আয়নের আকারের পার্থক্য যত বেশি, দ্রাব্যতা তত বেশি, দ্রাব্যতা তত বেশি। জাস্ট এতটুকু বুঝে রাখো। এখন ছোট অ্যানায়ন কারা দেখো তো। আমরা ফ্লোরিন আর এই হাইড্রোক্সাইড যে অ্যানায়ন, এটাকে নর্মালি আমরা ছোট হিসেবে গণ্য করি। এটা নর্মালি ছোট। ক্লোরিন এখন অনেকে এটাকে বড়ও বলে, অনেকে ছোটও বলে। এখানে একটু গ্যাঞ্জাম আছে সত্যি বলতে। ক্লোরিন আসলে একটু গ্যাঞ্জাম হয়। জাস্ট এই দুইটা মুখস্থ রাখো, যে ফ্লোরিন আর OH-। তারপরে বড় অ্যানায়ন কারা? যারা নাইট্রেট অ্যানায়ন এরা বড়, তারপরে কার্বনেট অ্যানায়ন বড়, সালফেট অ্যানায়ন বড়, ব্রোমিন, আয়োডিন এদের অ্যানায়ন বড়, এদের অ্যানায়ন বড়। এই জিনিসটা জাস্ট মুখস্থ রাখো, ছোট অ্যানায়ন কারা, বড় অ্যানায়ন কারা। আর এই যে এই লাইনটা, যে ছোট প্লাস বড় আয়ন, ছোট প্লাস বড় আয়ন দ্রাব্যতা বেশি। তারপরে কেমনে কি হচ্ছে ভাই সেটা আমি দেখাই দিতেছি, প্যারা নাই। এখন দেখো প্রথম উদাহরণ ফ্লোরিন আছে। আমি আরেকটা কথা বলে নেই যে ফাজানের নীতি সবসময় খাটে না। এখন ভাই মানে যখন কোশ্চেন সলভ করে অনেক সময় ফাজানের নীতি খাটাই, আবার যখন মন চাই এইগুলা নীতি খাটাই। সো মানে তোমার কনফিউশন লাগতে পারে, বাট আমি যেভাবে দিছি আর কি নর্মালি এভাবে মানে খাটাও, মোটামুটি কাজ চলে যাবে ম্যাক্সিমাম কেসে। এগুলো ব্যতিক্রম থাকে আর কি, জানো কেমিস্ট্রিতে অনেক বেশি ব্যতিক্রম। বাট মাথা ঘামায়ও না, তুমি ভাবো যে দুনিয়ায় কিছু নাই, জাস্ট এতটুকু আছে লেখা, এতটুকু লেখার উপর ডিপেন্ড করে যা রেজাল্ট আসে সেটা লিখে দিয়ে আসবো। এরকম মাইন্ডসেট নিয়ে দেখো। দেখো লিথিয়াম ফ্লোরিন, তারপরে সোডিয়াম ফ্লোরিন, পটাশিয়াম ফ্লোরিন, রুবিডিয়াম ফ্লোরিন, সিজিয়াম ফ্লোরিন,
এইখানে দেখো সবগুলার কিন্তু ফ্লোরিনটা কমন, আর ফ্লোরিন কি ছোট অ্যানায়ন। তাহলে ছোট অ্যানায়নের সাথে বড় যদি থাকে, ছোট প্লাস বড় থাকলে দ্রাব্যতা বেশি হবে, মানে এইটার সিজিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা বেশি হবে, কারণ এটা বড় আর ফ্লোরিন ছোট। লিথিয়াম ছোট, ফ্লোরিন ছোট, ছোট ছোট দ্রাব্যতা কম, ছোট ছোট দ্রাব্যতা কম, তাহলে এর দ্রাব্যতাটা বেশি হবে সবচাইতে। ক্রোমটা তাহলে কেমন হবে? এরকম একটা ক্রোম হবে, এরকম একটা ক্রোম হবে, আকারের ক্রম অনুযায়ী করে রাখবে আর কি, বড় ছোট দ্রাব্যতা বেশি। তারপরে উদাহরণ দেখো, লিথিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, এখানেও কিন্তু সেম। ক্লোরিনকে আমি কি বলছি? এটা একটা ছোট অ্যানায়ন, তাহলে ক্লোরিন ছোট সিজিয়াম বড়, ক্লোরিন ছোট সিজিয়াম বড়, তাহলে সিজিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বেশি। লিথিয়াম ছোট, ক্লোরিন ছোট, তাহলে এর দ্রাব্যতা কম, তাহলে এরকম মাইনাস করে দিতে থাকো, মানে লেস দেন করে দিতে থাকো। তারপরে উদাহরণ বলছে লিথিয়াম ব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইড, পটাশিয়াম ব্রোমাইড, রুবিডিয়াম ব্রোমাইড, সিজিয়াম ব্রোমাইড। এখন ব্রোমাইড কি বড় না? লিথিয়াম ছোট, ব্রোমাইড বড়, ব্রোমিন বড়, তাহলে এর দ্রাব্যতা বেশি হবে। লাস্টের এটা দেখো সিজিয়াম, সিজিয়াম কি বড়, ব্রোমিনও বড়, তাহলে এর দ্রাব্যতা কম, তাহলে এবার কি গ্রেটার দেন সাইন ইউজ করবো, গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন। আর একটা জিনিস কেয়ারফুল থাকিও, এখানে কিন্তু আকারের ক্রোম আকারে আছে, যদি অপশনে ক্রোম যদি উল্টা পাল্টা থাকে তাহলে কিন্তু কেয়ারফুল থাকিও। তারপরে দেখো বেরিলিয়াম কার্বনেট, সেখানে কার্বনেট অ্যানায়ন আছে। কার্বনেট অ্যানায়ন কি বড় না? কার্বনেট অ্যানায়নটা বড়, তাহলে এটা বড়, এটা ছোট, বেরিলিয়াম ছোট, স্ট্রনশিয়াম বড়, কার্বনেট বড়, তাহলে এর দ্রাব্যতা কম হবে আর এর দ্রাব্যতা বেশি হবে। বেরিলিয়াম কার্বনেট গ্রেটার দেন ম্যাগনেসিয়াম কার্বনেট গ্রেটার দেন ক্যালসিয়াম কার্বনেট গ্রেটার দেন স্ট্রনশিয়াম কার্বনেট। তারপরে উদাহরণ দেখো, ও এইচ দিছে, ও এইচ কি ছোট, আর বেরিলিয়াম কি ছোট, তাহলে এর দ্রাব্যতা কম, ছোট ছোট হইলে দ্রাব্যতা কম। লাস্টের উদাহরণ দেখো স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম বড়, ও এইচ মাইনাস ছোট, তাহলে এর দ্রাব্যতা সবচেয়ে বেশি, তাহলে আবার কি লেস দেন সাইন, লেস দেন সাইন, তাহলে কি ছোট ছোট দ্রাব্যতা কম, বড় বড় দ্রাব্যতা কম। ছোট বড় হইলে অনলি, ছোট প্লাস বড় হইলেই দ্রাব্যতা বেশি, ছোট প্লাস বড় হইলেই দ্রাব্যতা বেশি। অনেক ইজি, মানে মনে হচ্ছে পাজলস, মানে বাচ্চাদের কোনো গেম খেলতেছি। তারপরে নাইট্রেট অ্যানায়ন দেখো, নাইট্রেট অ্যানায়নও কি বড়, নাইট্রেট অ্যানায়নটাও বড়। এখানে সরি, এখানে মাইনাস হবে, জাস্ট মাইনাস হবে, নাইট্রেট অ্যানায়নটাও বড়। তাহলে লিথিয়াম ছোট, নাইট্রেট অ্যানায়ন বড়, তাহলে এখানে দ্রাব্যতাকার বড় হবে এইটার। তারপরে রুবিডিয়াম আর নাইট্রেট, খালি না কে রুবিডিয়াম, সো এখানে দেখো এটাও বড়, এটাও বড়, বড় বড় দ্রাব্যতা কম, লিথিয়াম নাইট্রেট ছোট বড় দ্রাব্যতা বেশি, তাহলে ক্রোমটা এরকম, ক্রোমটা এরকম, ইজি। তারপরে আরও কয়েকটা উদাহরণ দেখো, NaCl, MgCl2, এখানে কিভাবে দেখবো, এখানে কিভাবে আমরা করব, এখানে আমরা পোলারায়ন দিয়ে ব্যাখ্যা করব, পোলারায়ন দিয়ে এখানে আমরা ব্যাখ্যা করতে পারবো, এখানে আমরা পোলারায়ন দিয়ে ব্যাখ্যা করতে পারবো। যেমন দেখো এর চার্জ কত, +1, এর চার্জ +2, +3, +4, তাহলে কোনটা বেশি সমযোজী বলো তো? এইটা লাস্টেরটা বেশি সমযোজী না, কারণ এর চার্জ বেশি, আর সমযোজী হইলে দ্রাব্যতা কমতে থাকে, সমযোজী হইলে দ্রাব্যতা কমতে থাকে, তাহলে এটা, তাহলে চার্জ ঘনত্ব সমানুপাতিক পোলার আয়ন, আর পোলার আয়ন ব্যস্তানুপাতিক দ্রাব্যতা, দ্রাব্যতা, যদিও এটা সব ক্ষেত্রে খাটে না, এই ক্ষেত্রে আমরা খাটানোর প্রয়োজন হয়েছে তাই খাটাইছি। এই উদাহরণটা দেখো, সোডিয়াম ক্লোরাইড আর তোমার কপার ক্লোরাইড, তো এখানে কার দ্রাব্যতা তোমার বেশি হবে? সোডিয়াম ক্লোরাইডের, কারণ কপার ক্লোরাইডের পোলার আয়ন বেশি,
কারণ কি, ডি এফ অরবিটাল যদি থাকে তাহলে কি হয়, পোলার আয়ন বাড়ে, পোলার আয়ন বাড়ে, পোলার আয়ন বাড়লে দ্রাব্যতা কমতে থাকে। লাস্টের উদাহরণ দেখো, লাস্টের উদাহরণে তোমার পোলার আয়ন কার বেশি হচ্ছে, পোলার আয়ন কার বেশি হচ্ছে, আর্জেন্টাম আয়োডাইডের পোলার আয়ন বেশি হচ্ছে না, তাহলে আর দ্রাব্যতা কম হবে, মানে পোলার আয়ন ব্যস্তানুপাতিক দ্রাব্যতা। কারণ আয়োডাইন এই অ্যানায়ন, এই অ্যানায়নের আকার বড়, অ্যানায়নের আকার বড়, তাহলে ক্রোমটা কি হচ্ছে, আর্জেন্টাম ফ্লোরাইড গ্রেটার দেন আর্জেন্টাম ক্লোরাইড, আর্জেন্টাম ব্রোমাইড এরকম। কারণ হইল অ্যানায়ন, অ্যানায়নের আকার যত বাড়বে পোলার আয়ন তত বাড়বে, আর পোলার আয়ন বাড়লে দ্রাব্যতা কমবে। তো যখন আমরা সুযোগ পাবো এই যে এই সূত্র খাটানোর সহজেই, তখন এই সূত্র খাটাবো এইগুলার ক্ষেত্রে। ফ্লোরিন আয়ন দেখছো, অক্সাইড দেখছো, ক্লোরিন এরকম, ক্লোরিন দেখছো, নাইট্রেট দেখছো, কার্বনেট, তারপরে সালফেট, তাহলে ডিরেক্টলি এই যে ছোট বড়র এই কনসেপ্ট খাটাবা। আর এরকম কিছু কিছু ক্ষেত্রে তোমার পোলার আয়নের কনসেপ্ট খাটাইতে হবে। তো আসলে এইখানে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক তোমার সলভ করলেই তুমি আর কি মোটামুটি পেরে যাবা। প্রথম কোশ্চেন বলছে ডাইপোল মোমেন্ট কার শূন্য, ডাইপোল মোমেন্ট কার শূন্য হবে। এই যে প্রথম দেখো, এইখানে টানের যে ক্লোরিন আর ফ্লোরিন আছে, ক্লোরিন আর ফ্লোরিন আছে, এদের কিন্তু ফোর্সের কিন্তু এখানে তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স আছে, তাহলে কিন্তু ডাইপোল মোমেন্ট শূন্য না, তড়িৎ ঋণাত্মকতা কিন্তু ডিফারেন্স আছে অ্যাবাউট 1, কারণ ক্লোরিনের 3 ফ্লোরিনের 4, এখানে ডাইপোল মোমেন্ট শূন্য হবে না। তারপরে পিসিএল 3, পিসিএল 3, পিসিএল 3 কেমন, এখন দেখো পিসিএল 3-তে যে কোনো একটা দিকে লব্ধি টান বেশি কাজ করবে না, যে কোনো একটা দিকে বেশি লব্ধি টান কাজ করবে, যে কোনো একদিকে লব্ধি বেশি কাজ করবে, তাহলে এটাও হবে না। তারপরে সিলিকনের পাশে 4টা ফ্লোরিন আছে, 4 দিক থেকে টানতেছে, এই 3 দিক থেকে যদি টানে তাহলে কিন্তু মানে শূন্য হচ্ছে না, 3 দিক থেকে টানলে শূন্য হচ্ছে না, কিন্তু 4 দিক থেকে যদি টানে এটা এরে ক্যান্সেল আউট করতেছে, এটা এরে ক্যান্সেল আউট করতেছে, তাহলে আর ডাইপোল মোমেন্ট জিরো, আর ডাইপোল মোমেন্ট জিরো। আর অপশন ডি, অপশন ডিও তাহলে ডাইপোল মোমেন্ট জিরো হবে না, কারণ কার্বন এইদিকে ফ্লোরিন, এইদিকে ক্লোরিন, আরেকদিকে ক্লোরিন, আরেকদিকে ক্লোরিন, তাহলে এইখানে কিন্তু একটা ডিফারেন্স থাকে, ফ্লোরিন কিন্তু বেশি টানতেছে, ফ্লোরিন কিন্তু বেশি টানতেছে, কারণ এর তো ঋণাত্মকতা 4, তাহলে এইদিকে বেশি টান পড়বে, তার মানে কি ডাইপোল মোমেন্ট শূন্য না। মানে তুমি বের করবা কার দিকে বেশি মানে এই টান, টান ফোর্সটা মানে সেম হচ্ছে কিনা, তাহলে তুমি আর কি ইজিলি পারবা। তারপরে কোন যৌগটা বেশি পোলার, কোন যৌগটা বেশি পোলার, দেখো CH4 এর ডাইপোল মোমেন্ট কিন্তু জিরো হয়, এটা কিন্তু পোলার হবে না, কারণ চারদিকে সিমিলারলি টানতেছে। তারপরে দেখো CCl4, এখানেও কিন্তু চারদিক থেকে টানতেছে, এটাও পোলার হবে না। অপশন সি এবং অপশন ডি এর মধ্যে এখন কম্প্যারিজন করতে হবে। অপশন সি এ দেখো, এটা কিন্তু আমরা করেই দিছি, এর আগেও করে দিছি। অপশন সি এর স্ট্রাকচার এমন হয়, ক্লোরিন বেশি টানতেছে, যেহেতু দুইটা ক্লোরিন বেশি টানতেছে তাহলে একদিকে তোমার টান অনেক বেশি বেড়ে যাচ্ছে, একদিকে টান অনেক বেশি বেড়ে যাচ্ছে। লাস্টে অপশন ডি এটা হলো না কেন সেটা দেখো, এখানে এই দুইটা ক্লোরিন নিজেদের ক্যান্সেল আউট করে দিতেছে, আলটিমেটলি কে বেশি টানতেছে, এই দিকে ক্লোরিন বেশি টানতেছে, এখানে টানতেছে একটা ক্লোরিন, এখানে টানতেছে তোমার দুইটা ক্লোরিন, তাহলে এটা বেশি টানবে না, তাহলে এটা বেশি পোলার হবে, তাহলে অপশন সি কারেক্ট, অপশন সি কারেক্ট। তারপরে বলছে কোনটা অধিক সমযোজী, কোনটা অধিক সমযোজী, অর্থাৎ যার মধ্যে পোলারায়ন বেশি, পোলারায়ন বেশি। এখন উদাহরণগুলোর দিকে খেয়াল করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড চার্জ হইল +3, সোডিয়াম ক্লোরাইড +1, তারপরে এইখানে কার্বন +4, ম্যাগনেসিয়াম +2, তাহলে চার্জ যার বেশি, চার্জ যার বেশি তার মধ্যে পোলারায়ন বেশি হয়, মানে সেটা বেশি সমযোজী হবে, তাহলে অপশন সি কারেক্ট, অপশন সি কারেক্ট। এটা যদি আমি বলি মানে ক্রোম কি হবে, তাহলে ক্রোমটা এরকম হবে, সমযোজীর ক্রোম আর কি, AlCl3,
MgCl2 NaCl। তাহলে এটা সমযোজীর ক্রম, এটা তোমার সমযোজীর ক্রম। এটার ব্যাখ্যা কিসের দিয়ে? চার্জ ঘনত্ব দিয়ে। তারপরে বলছে ডাইপোল মোমেন্ট কার আছে? অপশন এর নাই, CCl4 এর নাই। তারপরে অপশন বি, এর কিন্তু ডাইপোল মোমেন্ট আছে, কিছুক্ষণ আগে দেখলাম এর ডাইপোল মোমেন্ট আছে। অপশন সি এর কিন্তু ডাইপোল মোমেন্ট নাই, অপশন ডি এরও নাই, অপশন বি কারেক্ট। তারপরে বলছে কোনটা কম তাপমাত্রায় বিয়োজিত হবে। এখানে কয়েকটা তোমার অপশন দিছে, কোনটা কম তাপমাত্রায় বিয়োজিত হবে। দেখো যারা সমযোজী তারা কি হয়, কম তাপমাত্রায় বিয়োজিত হয় না। যারা তোমার আয়নিক তারা বেশি তাপমাত্রায় বিয়োজিত হয়। কারণ কি, আয়নিক যৌগ কি তুমি ইজিলি বিয়োজিত করতে পারবা? ইজিলি কিন্তু বিয়োজিত করতে পারবা না। তাহলে তোমার কি বের করতে হবে, কোনটা বেশি সমযোজী যৌগ, কার পোলার আয়ন বেশি করছে, সেটাই তো তোমার কম তাপমাত্রায় বিয়োজিত হয়ে যাবে। তাহলে দেখো এখানে কয়েকটা উদাহরণ দিছে। এখন সোডিয়ামের এখানে +1, পটাশিয়াম +1, ম্যাগনেসিয়াম +2, বেরিলিয়াম +2। তাহলে অপশন এ আর বি তো কাটা যাচ্ছে, কারণ এখানে চার্জ ঘনত্ব কম। কিন্তু অপশন সি আর ডি এর মধ্যে দেখো কোনটা বেশি তোমার কোনটা বেশি পোলার আয়ন বেশি হবে বলো তো? ম্যাগনেসিয়ামের আকার কিন্তু বেরিলিয়াম থেকে ছোট, ম্যাগনেসিয়ামের আকার কিন্তু বেরিলিয়াম থেকে ছোট। আর এটা কি ক্যাটায়ন না? ক্যাটায়নের আকার যত বেশি ছোট হয় তার পোলার আয়ন তত বেশি বড় হয়, পোলার আয়ন তত বেশি হয় আর কি। তাহলে অপশন সি কারেক্ট, কারণ এর পোলার আয়ন বেশি ঘটছে, তার কারণে এটা কম তাপমাত্রায় বিয়োজিত হয়ে যাবে। তারপর বলছে কোনটা পানিতে অদ্রবণীয়। পানিতে কোনটা অদ্রবণীয়? অদ্রবণীয় মানে কি, সেটা সমযোজী যৌগ দেখাবে, সমযোজী যৌগ দেখাবে। সমযোজী যৌগগুলা কি হয়, অদ্রবণীয় হয়। তাহলে আগে পোলার আয়নের ক্রম বের করি। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম আয়োডাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে দেখো এখানে তোমার ক্যাটায়ন সেম আছে, তাহলে অ্যানায়নের আকার যত বাড়বে তার পোলার আয়ন তত বেশি হবে। তাহলে এখানে কি হবে, ক্যালসিয়াম আয়োডাইড এর তোমার পোলার আয়ন সবচেয়ে বেশি, তারপরে ক্যালসিয়াম ব্রোমাইড, তারপরে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে ক্যালসিয়াম ফ্লোরাইড। এটা কেন হইল? কারণ এই যে অ্যানায়নের আকার বড়, তাহলে এটা সবচেয়ে বেশি সমযোজী, তাহলে এটা কম তাপমাত্রায় কিন্তু সরি এটা পানিতে অদ্রবণীয় হবে, কারণ সমযোজী যৌগগুলা অদ্রবণীয়। যেটা সবচাইতে বেশি সমযোজী সেটা আগে অদ্রবণীয় হবে, মানে অদ্রবণীয় হবে আর কি। তারপরে নিচের কোনটা পানিতে দ্রবণীয়। এখানে দেখো ক্যাটায়নগুলো সব সেম, তাহলে অ্যানায়নের ক্রম, তাহলে আর্জেন্টাম আয়োডাইড, তারপরে আর্জেন্টাম ব্রোমাইড, আর্জেন্টাম ক্লোরাইড, তারপরে আর্জেন্টাম ফ্লোরাইড। এটা তোমার সমযোজীর বৈশিষ্ট্য। তাহলে দ্রাব্যতার বৈশিষ্ট্য কি হবে, আর উল্টা হবে না? আর্জেন্টাম ফ্লোরাইডের সবচেয়ে বেশি হবে, তারপর আর্জেন্টাম ক্লোরাইড হবে, তারপর আর্জেন্টাম ব্রোমাইড, তারপরে আর্জেন্টাম আয়োডাইড। কারণ পোলার আয়ন যত বেশি হবে দ্রাব্যতা তত কম হবে। মানে এই পোলার আয়ন দিয়ে যেহেতু ব্যাখ্যা করতে পারতেছি, তাহলে এই ব্যাখ্যাটা খাটাই দিই আর কি। তাহলে দেখো অনলি এই যৌগটাই তোমার আগে দ্রবণীয় হবে। তাহলে বলছে কোনটা পানিতে দ্রবণীয়, অনলি এই যৌগটাই দ্রবণীয় হয়, কারণ এর পোলার আয়ন সবচাইতে কম। তারপর বলছে পানিতে দ্রাব্যতার সঠিক ক্রম কোনটা। এটা কিন্তু করে দিছি আর আগেও। দেখো ক্লোরিন, ক্লোরিন এখানে আয়ন আছে, NaCl, পটাশিয়াম আর সিজিয়াম। ক্লোরিন কি তোমার ছোট, সোডিয়াম কি, সোডিয়ামটা মানে সরি ক্লোরিনটা তোমার পানিতে দ্রাব্যতা বৃদ্ধির ক্রম। এটা তুমি পোলার আয়ন দিয়েও ব্যাখ্যা করতে পারো, আবার ওই যে ব্যাখ্যা শিখছি সেটাও করতে পারো। দেখো এখানে কি কি এলিমেন্ট মানে যৌগ আছে, সিজিয়াম ক্লোরাইড আছে, তারপরে সোডিয়াম ক্লোরাইড আছে, লিথিয়াম ক্লোরাইড আছে, রুবিডিয়াম ক্লোরাইড আছে অপশনে। তাহলে দেখো সিজিয়ামের আকার কি বড়, ক্লোরিনের আকার ছোট, তাহলে সিজিয়াম ক্লোরাইডের তোমার দ্রাব্যতা সবচেয়ে বেশি হবে। তারপরে কার ক্রম হবে, তারপরে হবে রুবিডিয়াম, তারপরে হবে NaCl, তারপরে লিথিয়াম ক্লোরাইড।
তাহলে এর দ্রাব্যতাটা সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে এটা। তাহলে অপশনে দেখো বি এর সাথে মিলে যায়, অপশনে বি এর সাথে কিন্তু মিলে যাচ্ছে। এটাকে উল্টা করলেই তুমি অপশন বি এর সাথে দেখবা মিলে গেছে। তারপর বলছে নিচের কোনটা পানিতে দ্রবণীয়, নিচের কোনটা পানিতে দ্রবণীয়। এখন সালফেট আয়নটা কি বড়, সালফেট আয়নটা বড়, তাহলে কি লাগবে আমাদের? সালফেট আয়নটা বড়, যার ক্যাটায়নটা ছোট হবে সেটাই নর্মালি দ্রবণীয় হবে। এখন দেখো, এখন দেখো প্লামবাম বড়, প্লামবাম কিন্তু অনেক বড়, এই দুইটা আগে আউট। এখন দেখো সোডিয়াম আর বেরিলিয়াম, সোডিয়াম আর বেরিলিয়াম, এর মধ্যে সোডিয়ামের আকার কিন্তু ছোট, তাহলে ছোট প্লাস বড়, এর দ্রাব্যতা বেশি, অপশন ডি কারেক্ট। তারপর বলছে সর্বাধিক আয়নিক প্রকৃতির কোনটা, সর্বাধিক আয়নিক প্রকৃতি কোনটা হবে, যার পোলারায়ন কম হবে। চার্জ আগে দেখি, চার্জ আগে দেখি। তাহলে অপশন এ আর বি কাটা, কারণ এর চার্জ বেশি, তাহলে পোলারায়ন বেশি হবে। আমাদের দরকার কি, পোলারায়ন যাতে কম হয়, তাহলেই সেটা আয়নিক বেশি হবে। অপশন সি আর অপশন ডি এর মধ্যে দেখো কোনটা কারেক্ট হবে, কোনটা কারেক্ট হবে। এইখানে ক্যাটায়ন ক্যালসিয়াম, অ্যানায়ন হইল ক্লোরিন, আর এখানে ম্যাগনেসিয়াম আর আয়োডিন। তাহলে এখানে একটা কনফিউশন লাগে গেছে যে এখানে কার দ্রাব্যতা বেশি হবে, কার দ্রাব্যতা, সরি কার আয়নিক বৈশিষ্ট্য বেশি। এখানে তোমার অপশন সি কারেক্ট হবে, কারণ তোমার আয়োডিনের আকার কিন্তু অনেক বড়, আয়োডিনের আকার বড় হইলে সেটা সমযোজী হয়, আর এখানে ক্লোরিনের আকার ছোট আছে, এই কারণে নর্মালি মানে অপশন সিটা বেশি আয়নিক হয় আর কি, ক্যালসিয়াম ক্লোরাইড। তারপরে দেখো হাইড্রোহ্যালিক অ্যাসিড, হাইড্রোহ্যালিক অ্যাসিড কারা, HCl, এইচ আই মানে সোডিয়াম ক্লোর, সরি HI, HCl, HBr, HF, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। এটার ক্রম তোমারে দেখাইছি, এটা কিন্তু এর আগেও দেখাইছি। তারপরে তাপীয় বিয়োজন, তাপীয় বিয়োজন, তাপীয় বিয়োজন ক্রম চাইছে। আমরা কি জানি পোলারায়ন যত বেশি হয় তাপীয় বিয়োজন তত কম হয়। তাহলে পোলারায়ন ক্রমটা আগে বের করি। অপশনে কি কি দিছে, তোমার বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রোনশিয়াম কার্বনেট আর বেরিয়াম কার্বনেট। তাহলে পোলারায়ন এখানে দেখো অ্যানায়ন সবারই সেম, তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম আর বেরিয়াম ক্যাটায়ন, এই ক্যাটায়নের আকার যত বেশি হবে তার পোলারায়ন বেশি হবে, পোলারায়ন তত বেশি হবে। আর পোলারায়ন যেহেতু তাপীয় বিয়োজনের ব্যস্তানুপাতিক, তাহলে এটাকে উল্টাই দাও, এটাকে উল্টাই দিলেই পাচ্ছ তুমি অ্যান্সার, এটাকে উল্টাই দিলে অ্যান্সার পাওয়া যাবে। তাহলে এখানে কার সাথে মেলে সেটা দেখি তো, উল্টাই দিলে এটা আসতেছে বেরিলিয়াম ক্লোরাইড গ্রেটার দেন স্ট্রোনশিয়াম, সরি ক্লোরাইড না কার্বনেট, স্ট্রোনশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট গ্রেটার দেন ম্যাগনেসিয়াম কার্বনেট গ্রেটার দেন বেরিলিয়াম কার্বনেট। এটা তোমার পোলারায়ন ক্রম, আর এটা তাপীয় বিয়োজন ক্রম, কারণ এদের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এটা কি অপশন সি এর সাথে মিলে যাচ্ছে, অপশন সি এর সাথে মিলে যাচ্ছে। তারপরে বলছে ধনাত্মক আয়নের ক্ষেত্রে পোলারায়ন ক্ষমতার ক্ষেত্রে কার কোনটা সঠিক নয়, কোনটা সঠিক নয়। অপশনে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম দিছে, বেরিলিয়ামের আকার ছোট, তাহলে এর পোলারায়ন বেশি হবে, তাহলে অপশন এ তো কারেক্ট, কিন্তু আমাদের বলছে ভুল কোনটা। তারপরে অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, এর চার্জ বেশি, পোলারায়ন তাহলে বেশি হবে, অপশন তাহলে ঠিকই আছে। তারপরে এখানে আবার সেম চার্জের ব্যাখ্যা, তাহলে অপশন ডি কারেক্ট হবে। কারণ দেখো, কারণ এই যে ক্যাটায়ন এর আকার কি অনেক বেশি না, ক্যাটায়নের আকার বেশি হলে পোলারায়নটা কম হবে, বেরিলিয়াম ছোট, তাহলে এর পোলারায়ন বেশি হওয়া উচিত ছিল, মানে এরকম হওয়া উচিত ছিল। লাস্টে দেখো নিম্নের এই হাবিজাবি একটা পার্সেন্টেজ দিছে, জলীয় দ্রবণগুলোর মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি। তাহলে
এটা কেমনে বের করবো আমি? পোলার আয়ন দিয়ে বের করব। এটা অপশন সি কারেক্ট হবে, নিজে বের করে দেখিও। আসলে এখন মেডিকেল কোশ্চেন ব্যাংক আর কিছু অনুশীলনের প্রবলেমগুলো দেখে নিই। প্রথম কোশ্চেন বলছে কোন আয়নটি অ্যানায়নকে অধিক পোলারিত করতে পারবে। সো এখানে কি দিছে অপশনে, সবগুলা কি দিছে, ক্যাটায়ন দিছে। আমরা কি জানি পোলার আয়ন সমানুপাতিক ক্যাটায়নের আকার আকার সমানুপাতিক চার্জ ঘনত্ব। তাহলে অপশন এতে দেখো, এইগুলো সব অপশন দেখো, এটা প্লাস, এটা 2+, এটা 3+, এটা 3+। সো যার চার্জ ঘনত্ব বেশি হয়, চার্জ ঘনত্ব যার বেশি হবে সেটা অধিক পোলারিত করতে পারবে। তাহলে অপশন এ আর অপশন সি কাটা, কারণ এতে চার্জ কম। কিন্তু অপশন বি আর অপশন ডি এর চার্জ কিন্তু সেম। তাহলে আমরা কি দ্বারা ব্যাখ্যা করব যে কার ডি বা এফ অরবিটাল আছে। এখন দেখো ফেরামের কিন্তু ডি অরবিটাল আছে, তার মানে কি এর পোলার আয়নটা বেশি হবে। তাহলে অপশন বি কারেক্ট। আর অ্যালুমিনিয়ামের তোমার ডি অরবিটাল নাই। তারপরে কোয়েশ্চেন বলছে কোনটা অধিক সমযোজী, যার পোলার আয়নটা বেশি, যার পোলার আয়ন বেশি হয় সেটা বেশি সমযোজী হয়। তাহলে এখানে দেখো আগে চার্জ দিয়ে দেখি, ক্যালসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, ফেরাম 3+। সো অপশন এ আর অপশন বি কাটা, কারণ এর মধ্যে চার্জ কম আছে। কিন্তু অপশন সি আর অপশন ডি এর মধ্যে কোনটা কারেক্ট? কারেক্ট হইল ফেরাম ক্লোরাইড, কারণ এখানে তোমার ডি অরবিটাল আছে, অ্যালুমিনিয়ামের ডি অরবিটাল নাই। তাহলে অপশন ডি কারেক্ট। তারপরে বলছে পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যৌগ কোনটা? পোলারায়ন কার হয়? এটা কার হয় বলো তো? আয়নিক যৌগের হয় না, এটা কিন্তু আয়নিক যৌগের হয়। এটা হলো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। তাহলে পোলার আয়ন কার হচ্ছে? আয়নিক যৌগের হচ্ছে। তারপর বলছে নিচের কোনটার পোলার আয়ন সবচাইতে বেশি? চার্জ দেখি প্রথমে, আগে চার্জ বের করে নেই। বেরিলিয়ামের চার্জ +2, লিথিয়ামের +1, ম্যাগনেসিয়ামের +2, সোডিয়ামের +1। তাহলে +1 গুলো কাটা, এতে পোলার আয়ন কম হয়। অপশন এ আর অপশন সি এর মধ্যে কোনটা কারেক্ট বলো তো? ক্যাটায়নের আকার যত ছোট, ক্যাটায়নের আকার যত ছোট, ক্যাটায়নের আকার যত ছোট পোলার আয়ন তত বেশি। ক্যাটায়নের আকার যত বেশি ছোট পোলার আয়ন তত বেশি হবে। তাহলে এখানে ক্যাটায়ন বেরিলিয়াম আছে আর ম্যাগনেসিয়াম আছে, বেরিলিয়ামের কিন্তু আকার ছোট, এই কারণে অপশন এ কারেক্ট। তারপর বলছে নিচের কোনটা পোলার যৌগ। আমরা এটা অনেকবার ব্যাখ্যা করছি যে CCl4 এটা পোলার না, তারপরে CH4 এটাও পোলার না। এখন দেখো এই দুইটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে বেশি বলো তো? কোনটা বেশি কারেক্ট হবে? এখানে তোমার একটা কনফিউশন আসছে। আমরা জানি হাইড্রোজেনের কি 2.1 তড়িৎ-ঋণাত্মকতা, আর আয়োডিনের কত? আয়োডিনের হইল 2.5, তাহলে এদের পার্থক্য কত? 0.4। তাহলে এটা কি অপোলার যৌগ? এটা একটা অপোলার যৌগ, কারণ পোলার যৌগ হইতে হইলে 0.5 থেকে 1.7 এর মধ্যে থাকতে হয়। তাহলে H2 হবে অ্যান্সার, কারণ হাইড্রোজেনের 2.1, অক্সিজেনের হইল তোমার 3.5, এদের পার্থক্য হইল 1.4। তাহলে অপশন ডি কারেক্ট, অপশন ডি কারেক্ট। তারপর বলছে নিচের কোনটার গলনাঙ্ক সবচাইতে কম, যা যেটা তোমার সমযোজী, সমযোজী যৌগের পোলার আয়নটা কম। এখন দেখো তো কোনটা বেশি সমযোজী, এখানে কোনটা বেশি সমযোজী হয়? এখানে আর্জেন্টাম আয়োডাইড বেশি সমযোজী, কারণ আয়োডিনের আকার বড়। অ্যানায়নের আকার যত বড়, অ্যানায়নের আকার যত বড় তত বেশি পোলার আয়ন। পোলার আয়ন বেলে সমযোজী হয়, আর সমযোজী যৌগের কি হয়? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সবচাইতে কম হয়। তারপরে বলছে নিচের কোনটা পোলার অণু। এই পোলার অণুগুলো কিন্তু অনেক বেশি আসে। এখানে কোনটা পোলার অণু হবে?
এখন অপশন এ এটা হবে না, অপশন বিও হবে না। কেন হবে না বহুতবার দেখাইছি। তাহলে অপশন সি আর অপশন ডি এর মধ্যে কোনটা কারেক্ট? H2O না HCl, কোনটা হবে দেখি। H2O এখানে পোলার মানে তোমার ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত? 1.4 কিছুক্ষণ আগে দেখলাম। আর তোমার HCl এর মধ্যে পার্থক্য কত? এইচ এর হলো 2.1, ক্লোরিনের হইল 3, এদের পার্থক্য হইল তোমার 0.9। মানে এই রেঞ্জের মধ্যে আছে, মানে দুইটাই আসলে পোলার অণু। অপশন কি? দুইটাই কারেক্ট। অপশন কিন্তু দুইটাই কারেক্ট। তোমার HClও তোমার পোলার অণু হয়, H2O তোমার পোলার অণু হয়। তারপরে বলছে নিচের কোন যৌগটির দ্রাব্যতা সবচাইতে কম? এখানে সালফেট আয়ন আছে, দ্রাব্যতা কম হবে কার? ছোট প্লাস ছোট অথবা বড় প্লাস বড়। এখন দেখো সালফেট কিন্তু বড় আয়ন, বড় অ্যানায়ন, সালফেট কিন্তু বড়। তাহলে দেখো এগুলার মধ্যে বেরিলিয়াম আর সালফেট, বেরিলিয়ামও বড় সালফেটও বড়, তাহলে অপশন বি কারেক্ট। তারপরে কি বলছে? নিম্নের কোন যৌগটার দ্রাব্যতা সবচাইতে বেশি? এখন ও এইচ মাইনাস তোমার ছোট, তাহলে ছোটোর সাথে যদি একটা বড় পাই তাহলে তার দ্রাব্যতা বেশি হবে। ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম। এখন এর মধ্যে কোনটা সবচেয়ে বড়? এর মধ্যে বড় হইল বেরিয়াম, তাহলে অপশন ডি কারেক্ট। ছোট প্লাস বড়, দ্রাব্যতা বেশি। তারপরে বলছে নিচের কোন যৌগটার গলনাঙ্ক সবচেয়ে কম? নিচের কোন যৌগটার গলনাঙ্ক সবচেয়ে কম বা অধিক সমযোজী? যারা বেশি সমযোজী তার গলনাঙ্ক কম হয়। এখন এর মধ্যে কার কোনটা বেশি সমযোজী? এগুলো কিন্তু অনেকবার করে দিছি। লিথিয়াম ক্লোরাইড অনেক বেশি সমযোজী। তারপর নিচের কোনটার গলনাঙ্ক কম? এটা অনেকবার করে দিছি। NaCl এর গলনাঙ্ক 801। তারপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কার সবচেয়ে বেশি? গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সবচেয়ে কার বেশি? তাহলে এটা কি হবে? যেটা বেশি সমযোজী না, যেটা সবচেয়ে বেশি আয়নিক সেটা বেশির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে। এখন দেখো অপশন সি, অপশন বি, অপশন ডি, এদের সবার কি ডি অরবিটাল আছে? সবার কিন্তু চার্জ +2 করে। এদের যেহেতু ডি অরবিটাল আছে, এদের কি হবে? পোলার আয়ন বেশি হবে। তাহলে কি এদের সমযোজী, এরা কিন্তু বেশি সমযোজী হবে। তাহলে অপশন এ কারেক্ট। অপশন এ কারেক্ট, কারণ এর ডি অরবিটালে ইলেকট্রন নাই, ক্যালসিয়াম। তারপরে বলছে নিচের কোনটার পোলার আয়ন কম ঘটে? এগুলো অনেকবার দেখছি। অ্যানায়ন হইলে তার আকার ছোট হলে পোলার আয়ন কম ঘটে। এখানে দুইটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেওয়া আছে 2.1, মানে তড়িৎ ঋণাত্মকতা দেওয়া আছে। তাহলে এটা কোন প্রকৃতির হবে? তাহলে পার্থক্য বের করব। পার্থক্য কত? 0.4। 0.4 হইলে তোমার কি হয়? সমযোজী, অপোলার, অপোলার সমযোজী। আয়নিক হবে না, পোলার হবে না, সন্নিবেশও হবে না। অপশন এ কারেক্ট। মানে আসলে এখানে আসলে অপশন দেওয়া উচিত ছিল অপোলার সমযোজী। তারপরে দেখো কি বলছে, কার পোলার আয়ন ক্ষমতা বেশি? এটা অনেকবার দেখছি, এটা অনেকবার দেখছি। ক্যাটায়নের আকার যত ছোট পোলার আয়ন তত বেশি। আর কয়েকটা দেখে শেষ করব। তারপরে বলছেন নিচের কোন অণুতে পোলার আয়ন বেশি ঘটে? পোলার আয়ন বেশি ঘটে কার? যার অ্যানায়ন বড়। তারপরে তারপরে বলছে কোনটিতে সমযোজী বৈশিষ্ট্য বেশি? এখানে অপশন ডি, চার্জ বেশি আছে। তারপরে কোনটা অপোলার? অপশন এ। তারপরে পানিতে কোনটার দ্রাব্যতা বেশি? যেটা বেশি আয়নিক হবে। এখানে কোনটা বেশি আয়নিক? অপশন এ আয়নিক, NaCl। অপশন এ বেশি আয়নিক। অনেকগুলো সলভ করে দিছি, আজ এইটুকুই থাক। আমাদের এই অধ্যায়টা শেষ হইল।